হুম। আমার কাছে সন্তান মানে জিহান। প্রথম বাবা হওয়ার অনুভূতির কাছে পৃথিবীর সমস্ত অনুভূতিই তুচ্ছ। তার সাথে কোনো তুলনা হয় না। জানো পুতুল, যেদিন জিহান আমাকে প্রথম দিন বাবা বলে ডেকেছিল, সেদিন যেন প্রথমবারের মতো আমার হার্ট ব্রেক করেছে। যেন মনে হচ্ছিল এই বুঝে আরেকবার খুশিতে স্ট্রোক করে বসবো। এত সুখকর একটা অনুভূতি ছিল সেটা। পুতুল অপলক দৃষ্টিতে দেখল জায়ানকে। লোকটাকে আনন্দে কেঁদে ফেলল। হয়তো চোখ জোড়া চিকচিক করছে। এটা কি সেই লোক যে সারাক্ষণ গম্ভীর মুখ করে ঘুরে বেড়ায়? উনি কি সেই যে সবার কাছে একজন দাম্ভিক মানুষ? স্ত্রী সন্তানের কাছে উনি নিতান্তই একটা বাচ্চা সুলভ। কে বলবে এই লোক দুই দুটো ছানার বাবা? কথায় কথায় কেঁদে ফেলছে। পুতুল খুব করে চায় তার মধ্যে এখন যে আছে সে যেন একটি মেয়ে হয়। জায়ান প্রায়ই বলে লুৎফা তালুকদারের মতো তার একটি মা হবে। সেও চায় জিহানের মতো একটি বাবা তার কাছে আরেকটা মা হলেই সে পরিপূর্ণ। সময় নিজের ইচ্ছে মতো বহমান। কেউ যেমন কারোর জন্য থেমে থাকে না, ঠিক সেভাবেই সময় নিজের মতো বয়ে যায়। চোখের পলকে কিভাবে আরো 3টি মাস চলে গেল কেউ যেন টেরি পেল না। তবে একটি মানুষের কাছে মনে হচ্ছে সময় খুব দেরিতে বয়ে চলেছে। বর্তমানে সে ড্রয়িং রুমের সোফায় শরীরে নিয়ে বসে আছে, ডান হাত তার পেটে। সময়টা বিকেল 4টা। বাড়ি আজ পুরো ফাঁকা, শুধু পুতুল আর জিহান আছে। জায়ান আর জোবায়ের দুই ভাই একসাথে অফিসে গিয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। আর মোহনা আজ অনেকদিন পরেই তার ভাইয়ের বাড়ি গেছে। কিছুক্ষণ আগেই গেছে, আবার সন্ধ্যায় চলেও আসবে। জিহান তার পড়ার ঘরে খেলনা ছড়িয়ে বসেছে। পুতুল একাই বসে আছে, খুব একা একা লাগছে। অজানা কারণেই মনটা খুব উদাস হয়ে আছে। নিজেকে একাকিত্ব থেকে দূরে রাখতে পুতুল একটু জোর গলায় জিহানকে ডাকলো। মায়ের একটা ডাক শুনেই ছোট জিহান ছুটে এলো মায়ের কাছে। পুতুল হাতের ইশারায় তাকে ডাকলো। জিহান এসে পুতুলের শরীর ঘেঁষে বসলো। পুতুল নির্বিকার চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে। এই আদুরে মুখটা দেখলেই তো তার দুনিয়া এখানে এসেই থামে। ঘাড় ঝুঁকিয়ে জিহানের কপালে একটা শব্দ করে চুমু দিয়ে বলল, আচ্ছা জিহান, মা যদি কোথাও চলে যাই তাহলে কি তুমি আম্মুকে খুঁজবে ঠিক যেভাবে আমি তোমায় খুঁজি? জিহান ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে চাইলো। কি বলছে? আর তার আম্মুই বা কেন তাকে ছেড়ে যাবে? কোথায় যাবে? বুঝতে না পেরেই প্রশ্ন করলো। আমাকে ছেড়ে কোথায় যাবে? পুতুল হাসলো। জিহানকে টেনে আরেকটু তার সাথে সিটিয়ে নিয়ে কোমল গলায় বলল, ধরো আম্মু কোথাও চলে গেলাম, আর কখনোই আসবো না তাহলে? জিহান কিছু বলল না, মাথা নিচু করে রইল। পুতুল একটু অবাক হলো, কিছু বলছে না কেন। তার তো এখন উত্তেজিত হয়ে কিছু বলা উচিত ছিল। তবে এমন কিছুই তো জিহান করলো না। মনে মনে সে একটু হতাশ হলো। তবে পরক্ষণেই জিহানের ফুপিয়ে ওঠার শব্দ কানে বাজলো। পুতুল দ্রুত ছেলের মুখ তুলল। দেখলো জিহান ঠোঁট ফুলিয়ে কাঁদছে। পুতুলের চোখ জোড়াও ছলছল করে উঠল। শক্ত করে জিহানকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে প্রশ্ন করলো। কাঁদছো কেন বাবা? জিহান মাকে তুলনার চেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি কোথায় যাবে? আমাকে সাথে নিবে না? আমি কিন্তু তোমার সাথে যাব। তুমি জানো না আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না? পুতুল এক হাত দিয়ে নিজের চোখ মুছে জিহানকে তার থেকে আলগা করে বলল, মা তো এমনি বলেছি। আমি কি তোমায় ছেড়ে কোথাও যাব নাকি? আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো? তোমার জন্যই তো মা কত কিছু ছাড়লাম। শুধুমাত্র তোমার জন্যই তো মা আমি এত কিছু ত্যাগ করলাম। তুমি ছাড়া আমার নিজের আর কে আছে বলো? তোমাকে ছেড়ে তো আমি থাকতে পারবো না। জিহান হো হো করে কেঁদে উঠল। পুতুল হালকা হেসে তার কপালে চুমু দিয়ে বলল, বোকা ছেলে কাঁদে না, আম্মু আছি তো। তু জিহান মুখ খুলল কিছু বলার উদ্দেশ্যে। তবে সেই মুহূর্তেই কলিং বেল বেজে উঠল। পুতুল বুঝতে পারল না এই সময়ে কে এসেছে। সে সোফা থেকে উঠতেই যাবে, জিহান তাকে থামিয়ে বলল, আমি গিয়ে দেখি। কিছুটা উৎসাহের সাথে বলল জিহান। পুতুল বসে পড়ল। জিহান ছুটে গেল দরজার কাছে। মূলত সে ভেবেছে তার বাবা, চাচু নয়তো চাচি আম্মা এসেছে। কিন্তু দরজা খুলতেই সে অবাক হলো। ঘাড় উঁচু করে সামনে দণ্ডায়মান বেশ কিছু লোকদের দেখে অবুঝের মতো ফ্যালফ্যাল করে চেয়ে রইল। এরা কারা? তাদেরকে তো সে চেনে না। ড্রয়িং রুম থেকে পুতুল প্রশ্ন করলো। কে এসেছে জিহান? তোমার নাগর। অচেনা কারোর কণ্ঠ ও অশ্রাব্য কথা শুনে পুতুল চমকে পেছনে ঘুরে তাকালো।
সাথে সাথেই কয়েক পা পিছিয়ে গেল। জিহান লোকগুলোর পেছনে পেছনে এলো। সবার মাঝ থেকে মায়ের কাছে এগিয়ে গেল। পুতুলের যেন মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো। লোকগুলো যে কোনো ভালো মতলবে আসেনি সেটা ভাষায় প্রকাশ পাচ্ছে। তবে কেন এসেছে, কী কারণ? জিহান মায়ের কাছে আসতেই পুতুল দাঁড়িয়ে থেকে এক হাত দিয়ে তাকে টেনে তার পেছনে লুকানোর বৃথা চেষ্টা করলো। লোকগুলো খুব বিশ্রীভাবে হেসে তার সম্মুখে এগোতে লাগলো, তো পুতুল পেছাতে লাগলো। ভালো করে পর্যবেক্ষণ করতেই দেখলো প্রায় 8 থেকে 9 জন পুরুষ। পুতুলের বুকের ভেতরে ধুকপুকানি বেড়ে গেল। একজন লোক গিয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। পুতুল সেটা দেখে তুতলিয়ে প্রশ্ন করলো। দ- দরজা কেন বন্ধ করছেন? তোমার সাথে একা দোকা খেলবো বলে। বলেই লোকটা মুখের একটা অশ্লীল রিয়াকশন দিল। পুতুলের ঘেন্নায় গা গুলিয়ে এলো। কেন এসেছেন, কি চান? সেই লোকগুলোর মধ্য হতে একজন বলে উঠল। এখানে আসার আগ পর্যন্ত উদ্দেশ্য ছিল তোমার ওই পেটের বাচ্চা সহ তোমাকে উপরে পাঠানো। তবে তোমাকে দেখার পর উদ্দেশ্য একটু ভিন্নতা হবে। আগে তোমাকে ভালো করে ওপর নিচ পরীক্ষা করে দেখব, তারপর তোমাকে উপরের পাঠাবো। পুতুলের হাত পা কাঁপতে লাগলো। গলা শুকিয়ে এলো। ভারী শরীর নিয়ে দৌড়ানো সম্ভব নয়। কি করবে ভেবে পেল না। এমন সময়ে অন্য একটি লোক এসে পুতুলের পেছন থেকে জিহানকে টেনে সরাতে নিলেই পুতুল থাবা মেরে জিহানকে এক হাতে ধরল। আকুতি ভরা কণ্ঠে বলল। ওকে কেন নিচ্ছেন? ওকে ছেড়ে দিন, ও তো কিছু করেনি। লোকটি ছাড়ল না, আরো হ্যাচকা টানে জিহানকে সরাতে চাইলেই অস্বাভাবিকভাবে পুতুল বহু শক্তি দিয়ে জিহানকে নিজের কাছে টেনে আনলো। ছোট জিহান কিছুই বুঝতে পারছে না তার সাথে ঠিক কি হচ্ছে। পাশের লোকটি পুতুলের উপর ক্ষেপে এক হাতে পুতুলকে টেনে সরাতে নিলেই হ্যাচকা টানে পুতুল ছিটকে মেঝেতে পড়ল। 9 মাসের পেট নিয়ে ছিটকে মেঝেতে পড়া নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়। পুতুলও পেট ব্যথায় গগন ফাটানো আর্তনাদ করে উঠল। জিহান মায়ের চিৎকার শুনে সেদিকে তাকাতেই দেখল তার মা মেঝেতে পড়ে আছে। সে এটা বুঝেছে তার মা ব্যথা পেয়েছে। তার হাত ধরে রাখা লোকটির হাতে নিজের দাঁত দিয়ে কামড়ে ধরল। লোকটি ব্যথায় জিহানকে ছেড়ে দিল ঝটকা দিয়ে। জিহান ছাড়া পেতেই মায়ের কাছে ছুটে গেল। পুতুলের গালে হাত দিয়ে ফুপাতে ফুপাতে বলল। আম্মু কি হয়েছে? আম্মু, ও আম্মু। পুতুল ব্যথায় মুখ খুলতে পারছে না। এক হাত দিয়ে মেঝেতে ভর দিয়ে বসে আছে, অন্য হাত দিয়ে তলপেট আঁকড়ে ধরে আছে। জিহান তার মায়ের মাথা 2 হাত দিয়ে ধরে মৃদু ঝাঁকালো। আম্মু, ও আম্মু, কি হয়েছে? এমন সময় অন্য আরেকজন লোক এসে জিহানকে টেনে ছুঁড়ে মারল মেঝেতে, যেন জিহান একটা খেলনা পুতুল। উবুর হয়ে পড়ায় মুখটা মেঝেতে বাড়ি খায়, যার ফলে নাক ফেটে গল গল করে রক্ত পড়তে লাগলো। দাঁতের সাথে ঠোঁট চাপা পড়ায় ঠোঁট কেটেও রক্ত বেরিয়ে এলো। জিহান ব্যথা পেয়ে যতটা না কাঁদলো, রক্ত দেখে ভয় তার থেকে জোরে চিৎকার করে উঠল। ছেলের চিৎকার কর্ণগোচর হতেই পুতুল ব্যথায় চোখ বন্ধ করে রাখা থেকে ফট করে চোখ খুলল। সামনে রক্তাক্ত অবস্থায় আদরের ছেলেকে দেখে তার যেন পৃথিবী ঘুরে গেল। বুকের ভেতর যেন কেউ ছুরি চালিয়েছে। বসা থেকে উঠতে না পারলেও মেঝে লেটকে লেটকে জিহানের কাছে গিয়ে তার শাড়ির আঁচল দিয়ে জিহানের নাক চেপে ধরল। ছেলের রক্তাক্ত মুখ দেখে নিজের ব্যথার কথা ভুলে গেল। হো হো করে কেঁদে ফেলল। ভাগ্য কতটা নিষ্ঠুর তার সাথে। জিহান গলা ফাটিয়ে কাঁদছে। আব্বা, আব্বা, কিছু হয়নি, তুমি শান্ত হও আব্বা। উপস্থিত লোকগুলো যেন ফ্রিতে তামাশা দেখছে। কেউ এসে বাচ্চাটাকে একটু ধরছে না। একটা ছোট শিশুর প্রতিও তারা ন্যূনতম মায়া দেখালো না। অন্য একটি লোক এসে এবার পুতুলের থেকে জিহানকে সরাতে চাইলেই পুতুল গর্জে উঠে বলল। খবরদার, আমার ছেলেকে আর একবার ছুঁয়েছেন তো। লোকটি রেগে বলল। কি করবি ছেলে? করবে তো ওর বাবা, শুধু একবার জানতে পারুক সব কটাকে কুকুরের মতো মারবে। আগে তো জানুক, জানার আগেই তো ছেলে মেয়ে নিয়ে তুই উপরে থাকবি। পুতুল কি করবে ঠিক বুঝতে পারল না। জিহানের নাক থেকে অনবরত রক্ত পড়েই যাচ্ছে। মা হয়ে ছেলের এই রক্ত দেখা তার জন্য স্বাভাবিক কিছু নয়। লোকটি এসে জিহানের হাত ধরে টেনে দূরে সরিয়ে দিল। পুতুল এবার দুঃখে কষ্টে ও রাগে ক্ষুব্ধ দৃষ্টিতে সবার দিকে চেয়ে বলল। জানোয়ার, আমার ছেলেকে ছাড়, নয়তো একটাও শান্তিতে বাঁচতে পারবি না। পুতুলের মুখে গালি শুনে লোকটি খেপে গিয়ে তেড়ে এসেই পুতুলের পেটে একটা জোরে লাথি দিল। পুতুলের এমন অবস্থা হলো যেন এক্ষুনি দম বেরিয়ে আসবে। পেটে হাত দিয়ে শুধু একটা আল্লাহ বলে চিৎকার করে উঠল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। জিহান আম্মু বলে ছুটে এলো তার কাছে।
পুতুলের পায়ের কাছে রক্ত দেখে সে আরো ভয় পেল। নিজের রক্তে মেখে থাকা হাত জোড়া দিয়ে পুতুলের মুখ ধরে বলল, আমার আম্মুর কষ্ট হচ্ছে। তোমরা মারছো কেন আমার আম্মুকে? আমাদের মারছো কেন? আব্বু শুনলে কিন্তু খুব মারবে তোমাদেরকে। লোকগুলো অট্ট হাসিতে ফেটে পড়ল, যেন জিহান কোনো জোক শুনিয়েছে। জিহান তখন যেই লোকটিকে কামড়েছিল সেই লোকটি এসে জিহানের ঘাড় চেপে ধরল। জিহান ব্যথায় হালকা আর্তনাদ করল। পুতুল পিটপিট করে চোখ মেলে কান্নারত জিহানকে দেখল। অসহায় গলায় অনুনয় করে বলল, দোহাই লাগে আপনাদের, ওকে ছেড়ে দিন। ওকে আঘাত করবেন না, ওর কোনো অপরাধ নেই। আমার ছেলেকে ছেড়ে দিন। যা, ছেড়ে দিলি? বলেই জিহানকে ছেড়ে দিল। জিহান ছাড়া পেলেও অপলক দৃষ্টিতে তার মাকে দেখল। সে তো শুধু ভাবছে তার মায়ের পায়ের কাছ থেকে এত রক্ত আসবে কোথা থেকে, কেন এত রক্ত আসছে। তার মাই বা কেন কোনো কথা বলছে না, কাঁদছে না কেন। তার ছোট মস্তিষ্কে এটা নিয়ে খুব প্রভাব পড়ল। রক্তাক্ত চোখে তাকালো তার দিকে, যে তার মায়ের পেটে লাথি দিয়েছিল সেই তো মেরেছে। আচ্ছা, আম্মুর পেটে থাকা বোন কি কষ্ট পেয়েছে? আব্বু তো বলেছিল যে তার আম্মুর থেকে একটু দূরে থাকতে, যেন আম্মু পেটে ব্যথা না পায়। তাহলে নাকি বোনও ব্যথা পাবে। বহু ভাবনার পর তার মস্তিষ্ক নাড়া দিল যে লোকটা তার মাকে কষ্ট দিয়েছে, তার আম্মুকে মেরেছে, তাকে মেরেছে, তার বোনকে ব্যথা দিয়েছে। রাগে মুখ লাল হয়ে এলো। যেই জিহান রক্ত দেখলে ভয় পেত, সে এখন সাহস করে মায়ের দিকে এগিয়ে গেল। একবার মাকে পরখ করে শান্ত গলায় বলল, আম্মু তোমার কষ্ট হচ্ছে? না, কোনো সারা শব্দ পেল না। জিহানের ঠোঁট কাঁপতে লাগলো। সে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল রান্নাঘরের দিকে। উপস্থিত লোকগুলো শুধু অচেতন পুতুলকে দেখেই যাচ্ছে, কেউ হাসছে তো কেউ কটমট করে অশ্রাব্য ভাষায় পুতুলকে ডাকছে। জিহানের দিকে কারোর কোনো মনোযোগ নেই। তাদের ধারণা একটা 6 বছরের বাচ্চা আর কি করতে পারবে। জিহান বহু প্রচেষ্টার ফলে রান্নাঘরের গ্রিলে উঠতে সক্ষম হয়েছে। গ্রিলে উঠে এক এক করে সবগুলো কোটা চেক করলো। শেষে তার কাঙ্ক্ষিত কোটা পেতেই সেটা নিয়ে নামলো। রান্নাঘর থেকে উকি দিয়ে বাহিরে তাকাতেই দেখলো কেউ এদিকে তাকাচ্ছে না। সে আরো ভালো করে সোফা আর সেন্টার টেবিল দেখলো। না, এখানে তার আম্মুর ফোনটা নেই। তাহলে ওটা ঘরে। সে রান্নাঘর থেকে বেরিয়ে দেওয়াল ঘেঁষে ঘেঁষে বেডরুমে গেল। কেউ দেখলোও না। ছোট থেকেই তার দেওয়াল ঘেঁষে টিকটিকির মতো হাঁটার একটা অদ্ভুত অভ্যাস আছে। সে সেভাবেই ঘরে এসে বেডে উঠে মায়ের ফোন খুঁজল। ফোনটা পেতেই খুশি হয়ে হাতে নিল। জায়ানের নাম্বারটা সে খুব ভালো করে চেনে, তাই তো নাম্বারটা চিনে কল করলো তাকে। কিছু সেকেন্ডের ব্যবধানে কলটা রিসিভ করলো জায়ান। রিসিভ করে ফোন কানে নিয়ে খুব আবেগী গলায় বলল, ইয়েস মিসেস তালুকদার, হঠাৎ এই অধমের কথা মনে পড়লো? জিহান বাবার কণ্ঠ শুনেই ফুপিয়ে কেঁদে উঠল। জিহানের ফুপানির শব্দ জায়ানের কান অব্দি গেল। জায়ান হতবাক হয়ে প্রশ্ন করলো। কি হচ্ছে বাবা? জিহান থেমে থেমে বলল, আব্বু, আম্মু। বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। জায়ান অস্থির হলো, যেন কি হয়েছে পুতুলের। অস্থির চিত্তে বলল, কি হচ্ছে তোমার আম্মুর? আব্বু, পচা লোক, রক্ত, আম্মু। জায়ান যা বোঝার বুঝলো। ছেলে গুছিয়ে কিছু বলতে পারছে না, তবে কিছু একটা হয়েছে। তুমি তোমার আম্মুর কাছে থাকো, বাবা এক্ষুনি আসছে। তুমি কল কেটো না, লাইনে থাকো। হুম। এমন সময় পেছন থেকে কেউ থাবা দিয়ে ফোনটা নিয়ে নিল। জিহান পেছনে ঘুরল, দেখতে পেল সেই দুষ্টু লোকদের মধ্যে একজন। জিহান ভয় পেল না, বরং চোখ বড় বড় করে চাইল। হাতে থাকা কৌটা খুলে কিছু একটা ছুঁড়ে মারল। লোকটা তৎক্ষণাৎ ছটফট করে চোখ আঁকড়ে ধরল। মরিচ কুড়ার তীব্র জ্বালানিতে বাচ্চাদের মতো লাফাতে লাগলো। জিহান দৌড়ে ঘর থেকে বেরিয়ে তার মায়ের কাছে গেল। আম্মু, ও আম্মু, ওঠো। আব্বু আসছে। এরপর ওই পচা লোককে শাস্তি দিয়ে দিবে। তবুও পুতুলের কোনো সাড়া শব্দ নেই। জিহান ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। পেছন থেকে আরেকটি লোক এসে জিহানকে ধরতেই যাবে। জিহান আবারও ওই লোকটার মুখে মরিচ গুঁড়া ছিটিয়ে দিতেই লোকটা চোখ ধরে মাটিতে বসে পড়ল। লোকটার এই হাল দেখে আরেকজন ছুটে এসে জিহানকে পেছন থেকে একটা লাথি দিতেই জিহান ছিটকে দূরে সোফার সাথে বাড়ি খেলো। সাথে সাথেই কপাল ফেটে তরল রক্ত গড়াতে লাগলো। পুতুল শুধু নিষ্প্রাণ চোখে দেখেই গেল। মুখে কিছু বলার শক্তি তার নেই, নেই আর নেই। তার আগে পিছে আর কেউ নেই। এরা যে আজ তাকেও তার সন্তানদের একেবারে নিঃশেষ করেই যাবে। কাউকে বাঁচিয়ে রাখবে না। তার সন্তানের আগে তাকেই যেন মেরে ফেলে। মা হয়ে সন্তানের মৃত্যু দেখার ধৈর্য ও ক্ষমতা কোনোটাই তার নেই।
যে সন্তানের জন্য নিজের জীবনের সব ত্যাগ করলো, সেই সন্তানকে তার চোখের সামনেই মেরে ফেলছে। কিভাবে সইবে এই যন্ত্রণা? আর যে সহ্য করা যাচ্ছে না। জায়ান, আপনি কোথায়? এই পাশা নিজে মরার আগে একবার আপনাকে দেখতে চাই, শেষবার স্বামীর মুখ দেখতে চাই। মনের মধ্যে ভাবতে ভাবতেই সে শান্ত চোখে জিহানের দিকে তাকালো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। হাই ভাগ্য, চিৎকার করে কান্না করার ক্ষমতাটাও তার নেই। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। জিহান ছলছল চোখে তার দিকেই চেয়ে আছে। পুতুলের সহ্য হলো না, ঘাড় ঘুরিয়ে নিল নীরবেই। চোখের পানি ফেলতে লাগলো। আল্লাহ তাকে নিয়ে যাক, তাও এই বাচ্চাটার কিছু না হোক। তাকে যেন রহম করে বাঁচিয়ে রাখে, নয়তো জায়ান নামক লোকটা যে পাগল হয়ে যাবে। পুতুলের ভাবনার মাঝে আবারও জিহানের গলার আওয়াজ পাওয়া গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো জিহান ছোট দেহটা নিয়ে মাটিতে লুটিয়ে আছে। নাক মুখ কান দিয়ে অনবরত রক্ত ঝরেই যাচ্ছে। ওকে আঘাত করা লোকটার হাতে একটা কাছের শক্ত ফুলদানি, যাতে রক্ত লেগে আছে। বুঝলো এটা দিয়েই তার কলিজাকে আঘাত করেছে। আর কিছু দেখতে পারলো না, সেখানেই জ্ঞান হারালো। জিহান নির্বিকার ভঙ্গিতে চেয়ে রইল মায়ের দিকে। তার আম্মুর যে কষ্ট হচ্ছে। একজন এসে পুতুলের অচেতন দেহ থেকে বুকের উপর থেকে শাড়ির আঁচল সরাতে নিলেই জিহান অস্পষ্ট স্বরে বলল, আমার আম্মুকে আর মেরো না, আম্মুর কষ্ট হচ্ছে অনেক। লোকটা জিহানের কথাকে অগ্রাহ্য করে যখনই আঁচলে হাত দিল, এমন সময় জায়ানের বেডরুম থেকে একটি লোক দৌড়ে এসে বলল, অনেক হয়েছে, এবারে তাড়াতাড়ি চল, না মরলেও মরে যাবে, বেশিক্ষণ টিকতে পারবে না। লোকটার হাত থেমে গেল। লোকটা মাথা নেড়ে উঠে গেল। একবার অবজ্ঞার চোখে জিহান ও পুতুলকে দেখে একে একে সবাই বেরিয়ে গেল, তবে একজন থেকে গেল। তখন ঘরে যেই লোকটি কে জিহান মরিচের গুঁড়া দিয়েছিল, সেই লোকটি বাথরুমে গিয়েছিল চোখে মুখে পানি দিতে জ্বালা কমানোর জন্য। সবাই এতটাই ভয় পেয়েছিল যে আরেকজনের খবর রাখারও ফুরসত পায়নি। ফ্ল্যাটের দরজা খুলে হনহন করে জায়ান, জোবায়ের ও মোহনা ড্রয়িং রুমে ঢুকলো। ড্রয়িং রুমের পরিস্থিতি দেখেই জায়ান থমকে গেল। কয়েক মুহূর্তের জন্য যেন বোধ বুদ্ধি হারিয়ে ফেলল। চোখের সামনে কি বিভৎস ভাবে পুতুল ও জিহান পড়ে আছে। মস্তিষ্ক যেন ফ্যানের মতো ঘুরতে লাগলো। তার গোটা একটা পৃথিবী যেন এখানেই লুটিয়ে আছে। জুবাইর ও মোহনারও একই অবস্থা। জায়ান ধীর পায়ে হেঁটে পুতুল ও জিহানের কাছে এসে দাঁড়ালো। আগে কার কাছে যাবে? বিবি পুতুলের কাছে গিয়ে কাঁপতে থাকা হাত নিয়ে রাখলো পুতুলের গালে, হালকা চাপড় দিয়ে বলল, বাবুর আম্মু, এই পুতুল, পুতুল, এই বেয়াদব, চোখ খোলো। বাবুর আম্মু, এই পুতুল, পুতুল, এই বেয়াদব, চোখ খোলো। পাশা নেই, প্লিজ তাকাও না। হালকা চাপড় দিয়ে ডাকলো। না, পুতুল তাকালো না। জায়ান হতাশ হয়ে জিহানের কাছে গিয়ে জিহানের মাথায় হাত রেখে ডাকলো, জিহান, বাবা, ও বাবা, ওঠো, দেখো আব্বু এসেছে, ওঠো না। আব্বু, মানিক, হে করে যাও, তাকাও। হে যে আব্বু, দেরি করে ফেললাম যে। আব্বুকে বকবে না? ইটস স্টুপিড, বলো, বলো না। জিহানেরও কোনো সারা শব্দ পেল না। জায়ান হাঁটু ভেঙে মেঝেতে শরীর ছেড়ে বসে পড়ল। একবার জিহানকে দেখলো, তো একবার পুতুলকে। পুতুলের কোমরের দিক থেকে রক্ত গড়িয়ে মেঝে লাল হয়ে যাচ্ছে। বুঝলো ব্লিডিং শুরু হয়েছে। মাথা ঘুরে এলো। জিহানের নাক মুখের রক্ত মেঝে লাল হয়েছে। জায়ানের প্যান্টেও সেই রক্ত লেগেছে। বোকার মতো কিছুক্ষণ চেয়ে রইল সেদিকে। কি করবে কি বলবে কিছুই তার মাথায় আসছে না। আচমকাই বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বুকের ব্যথা থেকে মনের ব্যথা স্পষ্ট। এই দৃশ্য দেখার আগে কেন সে মরল না? মোহনা এসে পুতুলের নাকে হাত দিয়ে দেখলো শ্বাস চলছে। হয়তো একটু আশার আলো দেখলো। ভাইয়া ভাবির শ্বাস চলছে, দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। বলেই কিছু একটা নেওয়ার জন্য আশেপাশে তাকাতেই দেখলো জাহানের বেডরুম থেকে কেউ একজন উকি দিয়ে আছে এদিকেই। মোহনাকে দেখে মাথাটা আবারও ভেতরে নিয়ে গেল। জবাইয়ের ওদিকে দেখুন, ভাইয়ার বেডরুমে যে কে যেন আসে। জোবায়ের জিহানকে ছেড়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। দৌড়ে ঘরে যেতেই দেখলো অচেনা একজন। তাকে দেখেই বুঝলো এটা কে হতে পারে। অ্যালোপ্যাথারি তাকে মারতে লাগলো। ভাইয়া ওঠো, দ্রুত ওদের হসপিটালে যেতে হবে। জায়ান অসহায় গলায় বলল। কাকে নেব? আমি কি করব? আমার মাথা কাজ করছে না। জোবায়ের জায়ানের এমন পাগলামো দেখে ধমকে বলল। তুমি ভাবিকে দ্রুত নিয়ে যাও, আমি জিহানকে নিয়ে আসছি। জায়ান পাথরের মতো বলল। বাঁচবে তো? কী সব আবল তাবল বলছো? ওঠো, ভাবিকে নিয়ে। জায়ান উঠল। কম্পনরত হাতে পুতুলকে মেঝে থেকে তুলতে নিলেই সে হিমশিম খেল। জায়ান কেন যেন তাকে নিতে পারছে না। আশ্চর্য,
মাঝে মাঝেই তো পুতুলকে কোলে নেয়, কখনো তো এমন হয় না। আজকে সকালেও তো কোলে নিয়েছিল, তাহলে এখন কেন হাত কাঁপছে? বহু কষ্টে জায়ান পুতুলকে নিয়ে ফ্ল্যাট থেকে বেরোলো। জোবায়েরও পেছন পেছন জিহানকে নিয়ে গেল। মোহনা জোবায়েরের সাথে গেল। দেখুন মিস্টার জায়ান, আপনার ওয়াইফের অবস্থা ধরাছোঁয়ার বাইরে। নর্মাল ডেলিভারি তো কোনোভাবে পসিবল নয়। আর সিজারিং যে করব, আপনার ওয়াইফ চোখই মেলছে না, পালস রেট খুব স্লো চলছে, প্রেশার হাই। এখন সিজার করা মানেই জেনে বুঝে একটা খুন করা। সেন্স না থাকলে সিজার করলে যদি আর সেন্সই না আসে, তার ওপরে আবার টুইন বেবি, একজন কোনো মতে রেসপন্স করলেও অন্যজন কোনো রেসপন্স করছে না। জায়ান মূর্তির মতো শুনেই গেল, কিছু বলতে পারছে না, তার কণ্ঠ কাঁপছে। তাহলে উপায়? এখন আমাদের অপেক্ষা করতে হবে। এখন পেশেন্টের সেন্স আসে আর বেবি দুটো মুভ করে নাকি। মোহনা থম মেরে থেকে কিছুক্ষণ পরেই প্রশ্ন করলো। এতক্ষণ কিভাবে রাখবেন? কিছু করার নেই, আমার লাইফেও আমি এমন বাজে সিচুয়েশনে পড়িনি। জায়ান দাঁড়ানো অবস্থায় ধপ করে মেঝেতে বসে পড়ল। কিছু পড়ার শব্দে জোবায়ের ও মোহনা পেছনে তাকাতেই দেখলো জায়ান মেঝেতে পড়ে আছে। জোবায়ের গিয়ে জায়ানকে ধরল। জায়ানের মাথা ঘুরছে, বহু কষ্টে চোখ খুলল। ভাইয়া কি হয়েছে? জায়ান কিছু বলতে পারল না। করিডোর দিয়ে হনহন করে এক প্রকার ছুটে এসেছে ইরফান তালুকদার। এই সেই বড় ছেলেকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে হাঁটু গেড়ে বসে জায়ানকে ধরল। এতক্ষণ ধরে জমিয়ে রাখা কান্না আহাজারি যেন এখন গলা থেকে মুখ দিয়ে বেরোলো। ইরফান তালুকদারকে ঝাপটে ধরে বাচ্চাদের মতো আহাজারি করতে লাগলো। বাবা, আমি যে মরে যাব। আমার যে ওদের ঘিরে একটা দুনিয়া ছিল, ওদের কিছু হলে আমি যে মরে যাব বাবা। আমি কিভাবে বাঁচবো বাবা? ওদের বড় না আমার সন্তানদের, ও তাদের মাকে বাঁচাতে। বাবা, আমি মরে যাব বাবা। আমার ওদের চাই। আমার ফুলের মতো বাচ্চারাকে কিভাবে আঘাত করেছে, আমার বউকে বউটাকে ওরা কতটা কষ্ট দিয়েছে। বাবা, আমার ছেলেটাকে বাঁচাতে বলো। বাবা, পুতুলকে বাঁচাতে বলো। বাবা, আমার পুতুল করে মেরে ফেলতে চেয়েছে। আমার অনাগতের সন্তান করার পৃথিবী দেখার আগে কিভাবে মেরে ফেলতে চেয়েছে। বাবা, ওদের বড় না আমার অনাগতের সন্তানকে চাই না, পুতুলকে যেন বাঁচে। বাবা, জিহানকে সুস্থ করতে বলো। জিহানের জন্যই তো ওর মা কত কিছু সহ্য করলো। ও না বাঁচলে আমরা কিভাবে বাঁচবো? ইরফান তালুকদার দিশেহারা হয়ে গেল। কি করবে? কোথায় গেলে তার ছেলের প্রাণ ভোমরাদের সুস্থ করতে পারবে? জায়ানের মাথায় হাত বুলিয়ে বলল। শান্ত হ বাবা, কিছু হবে না ওদের। আমি বলছি, ওদের সুস্থ করতে আমাকে যদি পাতালেও যেতে হয় আমি তাও যাব। কিছু হবে না ওদের। জায়ান শুনল না, হাউমাউ করে কাঁদতে লাগলো। করিডোর জুড়ে দাঁড়িয়ে থাকা বাকি পেশেন্টদের পরিবার পরিজন যারা বাহিরে দাঁড়িয়েছিল, তারা অবাক দৃষ্টিতে দেখছে একজন পুরুষ মানুষ কিভাবে বাচ্চাদের মতো কাঁদছে তার স্ত্রীর সন্তানের জন্য। কেউ কেউ আফসোস করছে পুরুষটির জন্য, তো কেউ মেয়েটিকে ভাগ্যবতী বলে আখ্যায়িত করছে। ভাগ্যবতী না হলে হয়তো কোনো মেয়ে এমন স্বামী পায় না। এমন সময় অপর পাশের ইমার্জেন্সি কেবিন থেকে আরেকজন ডক্টর আহাত বেরিয়ে এলো। কেবিন থেকে বেরিয়ে এক জায়গায় জায়ানকে ও আশেপাশে মানুষ ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে সে ঘটনাস্থলে এগিয়ে এলো। আহাতকে দেখে জোবায়ের এগিয়ে গেল তার কাছে। ভাই জিহান। আহাত কিছু না বলে জায়ানের কাছে হাঁটু মুড়ে বসে তাকে আশ্বস্ত করে বলল। জায়ান, ডোন্ট ক্রাই, স্টপ। জিয়ান একদম সুস্থ আছে। কথাটা জায়ানের কানে যেতেই সে একটু শান্ত হলো। নির্বাক চোখে তাকিয়ে রইল। আহাত হালকা হেসে বলল। আউট অফ ডেঞ্জার, সুস্থ আছে। জায়ান চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। বুকের উপর থেকে হয়তো একটা পাথর নামলো। আহাত উঠে দাঁড়ালো। চোখে ইশারে জোবায়েরকে ডাকলো। জোবায়ের ইশারার ইঙ্গিত বুঝতে পেরে তার পিছু পিছু গেল। মোহনাও তার পেছন পেছন গেল। করিডোরের এক কোণে এসে আহাত কিছুক্ষণ চুপ থেকে জায়ানকে দেখিয়ে বলল। ওর অবস্থা বেহাল, তাই ওর সামনে আর কিচ্ছু বললাম না। বলেই থামলো। কি হয়েছে ভাইয়া? সিরিয়াস কিছু? আহাদ একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল। জিহান নট ফিট, ওর ব্রেনে বাজেভাবে আঘাত লেগেছে। বয়স অল্প, বাচ্চা খুব একটা সারভাইভ করতে পারেনি। জোবায়ের বিস্ময়ে হতভম্ব নয়নে দেখল আহাদকে। এরপর গলা খাকারি দিয়ে বলল। মানে? মানে জিহান সুস্থ হলেও মানসিক কিছু প্রবলেম হতে পারে। আমি এটা নিশ্চিতভাবে বলছি না, তবে সম্ভাবনা আছে। কেমন হবে? অনেকটা অপটিজম শিশুদের মতো, সারাক্ষণ চুপচাপ থাকা, নিজেকে নিয়ে একা একা কথা বলা, বা অনেকটা একরোখা। মানে? আহাদ কিছুটা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল।
যেমন ধর ওর কোনো খেলনা পছন্দ হয়েছে, ও সেটা নিয়েই ছাড়বে। যতক্ষণ না ওটা পাচ্ছে, ও শুধু ওর ভাবনাতেই ডুবে থাকবে। যে কোনো মূল্যেই হোক, ওর ওটা লাগবেই। এমনও হতে পারে ওকে বাধা দেওয়া সামনের ব্যক্তিকে ও আঘাতও করতে পারে। মানে উগ্র আচরণ থাকবে ওর মধ্যে। তবে এমনিতে সব ফিট, ভালো মন্দ সবই বুঝবে, কিন্তু রেগে গেলে বিষয়টা খুব সিরিয়াস হবে। জোবাইর এখনো হতভম্ব ভাব নিয়ে চেয়ে আছে আহাদের দিকে। মোহনা এতক্ষণ চুপ থাকলেও এখন মুখ খুলল। এর কোনো চিকিৎসা নেই। রোগ যেহেতু আছে তার চিকিৎসাও আছে। আমরা চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। আর যতদূর বুঝলাম ছেলেটা খুব মা ভক্ত, ওকে ওর মাই সুস্থ করতে পারবে। বলেই আহাদ জোবাইরের কাঁধে হাত দিয়ে মৃদু চাপড় দিয়ে প্রস্থান করলো। জোবাইর এতক্ষণ দাঁড়িয়ে থাকলেও এখন দেওয়াল ঘেঁষে বসে পড়ল। মোহনাও অসহায় চোখে তাকে দেখল। জোবাইরের পাশে বসে বলল। আপনার কি খারাপ লাগছে? জোবাইর প্রতি উত্তর করল না, ঘাড় বাঁকিয়ে জায়ানকে দেখল কিভাবে একটা বাচ্চার মতো আহাজারি করছে। জায়ানের আর্তনাদ পূর্ণ প্রত্যেকটা বাক্য তার কানে এসে বিষের মতো ঠেকছে। চোখ বন্ধ করে দেওয়ালের সাথে মাথা হেলিয়ে শান্ত গলায় বলল। আজ যদি ভাবির কিছু হয় তাহলে আমার ভাই পাগল হয়ে যাবে মোহনা। আর যদি জিহানের কথা শুনে তা কি করবে? জোবাইর শব্দ করে একটা ঢোক গিলল। তাদের সময় খারাপ যাচ্ছে বাজেভাবে, খারাপ সময় পার করছে তারা। আচ্ছা, ফ্ল্যাটের ভিতরে এত কিছু হলো, আশেপাশের কেউ কি কোনো চিৎকার আর্তনাদ শোনেনি? পরক্ষণেই নিজেই বলল, শুনবে কিভাবে? ফ্ল্যাটের দরজা বন্ধ করলে ফ্ল্যাটের ভিতরে কি হচ্ছে এটা কেউ বুঝতেও পারবে না। যে যার ফ্ল্যাটের দরজা বন্ধ করেই ছিল, তাই কেউ শুনতেও পায়নি। কেবিনের মধ্যে পিনপতন নীরবতা। জায়ান অচেতন পুতুলের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। পুতুলের ফুলো পেটে পরপর পাগলের মতো কতগুলো চুমু দিয়ে পেট ধরে বলল, ভাঙা গলায় বলল। প্লিজ মা, তোর মাকে আর কষ্ট দিও না। তোর মায়ের কষ্টে যে তোমার বাবা মরে যাবে। একটা মুভ করো। বাবা তো তোমাদেরকে খুব ভালোবাসে। কত আশা নিয়েছিলাম আমি আমার দুই হাতে তোমাদের করে নেব। বাবার সে ইচ্ছেটাকে কি তোমরা অপূর্ণ করে রাখবে? প্লিজ, তোমার ভাইয়ের জন্য হলে একটু মুভ করো। তোমার মা ছাড়া যে তোমার বাবার আর ভাইয়ের কেউ নেই। তোমার মাকে আর যন্ত্রণা দিও না। বেচারি এমনিতেই কত কষ্ট পেতে পেতে এই পর্যন্ত এসছে। বাবা, কথা দিচ্ছে তোমরা এলে আমি তোমাদেরকে অনেক ভালোবাসবো। তোর মায়ের থেকে তোমাদের বেশি সময় দেব। তোর কষ্ট দিও না তোমার মাকে। তুমি তোমার মা। মায়ের কি তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না? আবার হয়তো পারে। আমার মা লুৎফা তালুকদার, সে তো নিজ দায়িত্বে তার সন্তানকে নিঃস্ব করে দিল। কিন্তু তোমরা তো লুৎফা তালুকদার নাও। তোমরা তো আমার প্রকৃত মা, আমার অংশ। আমাকে আর কষ্ট দিও না। বাবা কিন্তু এতটা খারাপ নয় যতটা শাস্তি আমাকে তোমরা দেবে। তোমরাই তো আমার জীবন। যদি তোমরা আমার থেকে মুখ ঘুরিয়ে নাও তাহলে আমি কিভাবে বাঁচবো? বলেই জায়ান থামল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। আবারও পুতুলের পেটে হাত বুলিয়ে বলল। বলেছিলাম তোমাদেরকে পেলে আমার আর কিচ্ছু চাই না, কিন্তু কিছু চাই না বলে তোমাদেরকেও পাবো না। তোমার মায়ের কাছে আমি তোমাদের যে আবদার করেছিলাম, আল্লাহর কাছে মনে যেতে হাত তুলে দোয়া চেয়েছিলাম যেন তোমার মায়ের মনে যে অক্ষমতার আক্ষেপ আছে সেটা যেন সে নিরাময় হোক। তুমি বুঝতে পারোনি আমার এই যাওয়াটা যে এতটা পীড়া দেবে। তোমাদের মা খুব সহজ সরল বোকা একটা মেয়ে। যেভাবে বলবো সেভাবে আমার কথায় ঘুরবে। তাই তো আমার কথা আজকের এই বিপর্যয়। কত কথা এখনও তোমাদের মাকে বলা হয়নি, সেগুলো না শুনে কি চোখ বুঝে যাবে? তাকে আমি পাশানে বলি বলে সত্যি কি সে পাশানে হয়ে গেল? কেন এমন করছো তোমরা আমার সাথে? প্লিজ, অন্তত জিহানের হলে একটু মুভ করো। ওর তো তোমার মাঝের আর কেউ নেই। জাহানের গলা ধরে আসছে, মুখ দিয়ে আর একটা বাক্যও বলা সম্ভব না। শব্দ করে একটা ফাঁকা ঢোক গিলল। পুতুলের হাতটা ধরেই মাথা নিচু করে রাখলো। কিছু মুহূর্ত নীরবতা। জায়ান পুতুলের মাথার কাছে বসলো চেয়ার টেনে। অচেতন পুতুলকে কয়েক মুহূর্ত খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। চোখের কোণে এখনো পানি চিকচিক করছে। জায়ান পুতুলের কানের কাছে মুখ নিয়ে শীতল কণ্ঠে বলল। আপনাকে আমি ঠিক নীলতিমির মতো ভালোবাসি। যতক্ষণ তার পাশানে আছে ততক্ষণ জান আছে। পাশানের সমাপ্তি ঘটলো মানেই আমি শেষ। বলেই কেমন যেন অদ্ভুতভাবে হাসলো হালকা। পুতুলের মায়াময় মুখ অবয়বের দিকে তাকিয়ে রইল। অতি কষ্টে ও চিন্তায় যেমন মানুষ পাথর হয়ে যায়, ঠিক তেমনই জায়ান পাথর হয়ে গেছে। শক্ত চোখে পুতুলের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল।
যে জায়ান জীবনে কোনোদিন কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করেনি, সেই জায়ানের একমাত্র দুর্বলতা হয়ে গেছেন আপনি। আমাকে ধ্বংস করার জন্য আপনার এত প্রচেষ্টা। আবারও কিছুক্ষণে নীরবতা। হঠাৎ কাঁধে কারোর হাত অনুভব করতেই জায়ান মাথা তুলে সেদিকে তাকালো। জোবায় নির্বিকার চিত্তে একবার জায়ানকে দেখে বলল। জিহান জ্ঞান ফিরেছে? জায়ান এক হাতে চোখ মুছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পুতুলকে এক পলক দেখে ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। পাশের কেবিনে দরজা ঠেলে ঢুকলো। জায়ানকে দেখে মোহনা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। জায়ান শুকনো মুখে জিহানের মাথার কাছে চেয়ার নিয়ে বসলো। দেখলো ক্ষত বিক্ষত ছেলের মুখটা, মাথায় বড় একটা ব্যান্ডেজ, নিচের ঠোঁটেও ব্যান্ডেজ, নাকটা এমনভাবে ফুলে আছে আর লাল হয়ে আছে যেন মনে হচ্ছে মুখের অর্ধেক জায়গা নাক দিয়ে ঢেকে রেখেছে। জায়ানের বুকটা মুচড়ে উঠল। না চাইতেও চোখ থেকে বেরিয়ে আসা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। জিহানের স্যালাইন দেওয়া হাতটা আলতো করে ধরল। পরপর ঠোঁট ছুঁয়ে কয়েকটা চুমু দিয়ে বলল। জিহান, বাবা। জিহান পিটপিট করে চোখ খুলে মাথাটা মৃদু ঘুরিয়ে জায়ানের দিকে শুধু ফ্যালফ্যাল করে তাকালো। জায়ানের সহ্য হলো না এমন তাকানো। যেই ছেলে জায়ানকে দেখলেই দুনিয়ার সব আজগুবি কথা ও প্রশ্ন করবে, সেই ছেলে শুধু নিষ্প্রাণ চোখে চেয়েই আছে। মাঝে মাঝে ছেলের অকেজো কথায় জায়ান বিরক্ত হতো, কিন্তু এখন যে কথা বলছে না বলে আরো বেশি বিরক্ত হচ্ছে। মৃদু গলায় ডাকলো। আব্বু। জিহান চোখের পলক ঝাপটালো। জায়ান ঠোঁট নাড়িয়ে কিঞ্চিত হাসলো। আপনার বুদ্ধির জন্য হয়তো এখন একটু শান্তি পাচ্ছি। যদি তখন ফোন না করতেন তাহলে কি আপনাদের দেখতে পেতাম? জায়ানের কথাগুলো জিহান স্পষ্ট শুনতে পেল। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখটা। বাবার দিকে তাকালো, ঠোঁট নাড়াতে চাইলো, তবে কথা বললেও জায়ানের কান অব্দি গেল না সেই শব্দ। জায়ান ছেলের ভাবগতি বুঝতে পেরে চেয়ার ছেড়ে উঠে জিহানের মুখের কাছে কান নিয়ে বলল। বল আব্বু, কি বলবে? আম্মু। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে শব্দটা বলল জিহান। জায়ান তাও পুরো শব্দ স্পষ্ট শুনতে পেল না, তবে বুঝতে পারলো কার কথা বলছে। মুহূর্তেই জাহানের মুখটা শুকিয়ে গেল, কিছু বলতে পারলো না। জিহানের হাতে শব্দ করে চুমু দিয়ে বলল। তোমার আম্মু পাশের কেবিনে আছে, কিছুক্ষণ পর আসবে। জায়ান অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই তার থেকে হসপিটাল ম্যানেজমেন্ট থেকে বন্ড সাইন নিয়ে গেছে। প্রায় মিনিট 30 আগে পুতুলের জ্ঞান এসেছে, তাই তাকে এখন ইমার্জেন্সিতে নিয়ে যাবে। জায়ানের সামনে দিয়ে স্ট্রেচারে করে পুতুলকে নিয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারে। জায়ান এক পলক দেখল পুতুলকে। একটা ফাঁকা ঢোক গিলে পেছন থেকে শীতল কণ্ঠে বলল। তোমার আর আমার সম্পর্কটা হারামে শুরু হলেও আমি সে হারামকে হালাল করেছি। শেষটা যেন খুব সুন্দর হয়। তোমার আগে যেন আমার মৃত্যু হয়, কারণ নিজ চোখে তোমার অনন্তকালের জন্য চোখ বুজে আমি সহ্য করতে পারবো না। পুতুলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। জায়ান শান্ত চোখে দেখে গেল পুতুলের সেই যাত্রা। আল্লাহ চাইলে সুস্থ হয়ে তার কাছে ফিরেও আসতে পারে, আবার একেবারেই তাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে। জায়ানের বুকটা ভার হয়ে এলো। কেন যেন বুকের ভেতরে জ্বালা পোড়া শুরু হলো, যেন মনে হচ্ছে ভেতরে সবকিছু জ্বলে যাচ্ছে। ডান হাত দিয়ে বুকের উপরে ডলা মোচড়া করলো। চোখ বুঝে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, তবে প্রত্যেকবারই সে ব্যর্থ হচ্ছে। ফট করে চোখ খুলে ছুটল অপারেশন থিয়েটারের দিকে। দরজার কাছে আসতেই একজন বয় নার্স তাকে আটকে দিল। জায়ান তাকে অনুনয় করে বলল। প্লিজ একটু যেতে দিন, আমার ওর সাথে কথা আছে। নার্স এগিয়ে এসে বলল। প্লিজ আমাকে একটু যেতে দিন, আমি ওকে একটু দেখতে চাই, নয়তো আর হয়তো বলতে পারবো না। তবুও নার্স যেতে দিচ্ছে না। জায়ান বহুবার আকুতি মিনতি করছে। এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়ানের পাগলামি দেখতে থাকা সবাই অস্থির হলো। ইরফান তালুকদার ছেলের এই হাল দেখে ছটফট করে উঠল। স্পষ্ট বুঝতে পারছে, আজ যদি পুতুলের কিছু হয় তাহলে তার ছেলেটা যে পুরো পাগল হয়ে যাবে। হাজারবার আল্লাহকে বলছে যেন বাচ্চাটারও তার ছেলের মুখের দিকে তাকিয়ে যেন মেয়েটাকে সুস্থ অবস্থায় আল্লাহ ফিরিয়ে দেন। এতক্ষণ চুপ থাকা আহাত এবারে এগিয়ে এসে নার্সকে বলল। ওকে, যেতে দাও। নার্স আর বাধা দিল না। যেখানে হসপিটালের একজন ডক্টর বলে আর কিছু বলল না। আহাত এই হসপিটালের একজন শিশু বিশেষজ্ঞ ডক্টর। জায়ান ভেতরে ঢুকতেই দেখলো পুতুলকে বেডে শুয়ে রেখেছে। ডক্টর নার্স সবাই হ্যান্ড গ্লাভস পরতে ব্যস্ত, তো কেউ মাস্ক পরতে ব্যস্ত, আবার কেউ কেউ অপারেশনে জোগাড় করছে। জায়ানকে দেখে কেউই অবাক হলো না, কারণ গতকাল রাত থেকেই লোকটার পাগলামি শুধু তারাই না, হসপিটালের প্রত্যেকটা লোক দেখেছে। কখনো পেশেন্টের কেবিনের দরজার কাছে এসে মেয়েটার নাম ধরে হাওমাও করে কেঁদেছে,
তো কখনো মাটিতে বসে আহাজারি করেছে। একটা পুরুষ নিজের স্ত্রীকে কতটা ভালোবাসলে এমন পাগলামি করে তারা বলতে পারবে না। ঠিক কতটা ভালোবাসা থাকলে স্ত্রীকে বাঁচানোর জন্য একজন ডক্টরের পা পর্যন্ত ধরে। হ্যাঁ, গতকাল রাতে যখন রোগীর অবস্থা আরো খারাপ হয়েছিল, তখন লোকটা শুনেই ডক্টরের পা ধরে বলেছিল তার পুতুলকে বাঁচাতে বলেছিল, যেন তার উপর রহম করে তার পুতুলকে বাঁচায়। তখন থেকেই ডক্টর নাজনীন নিজের সারা জীবনের ডক্টরির ক্যারিয়ারের 12 বছরের সমস্ত অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করছে এই পুতুল নামক মেয়েটাকে সুস্থ করতে। এর আগে হয়তো কোনো রোগীকেই বাঁচানোর জন্য তার ভেতরটা এতটা জাগেনি। কেন যেন সে নিজেই রোগীর স্বামীর মতো অধৈর্য হয়ে কাল রাত থেকে চেষ্টা করছে মেয়েটাকে বাঁচাতে। হয়তো ছেলেটার পাগলামি দেখে তার মনটা একেবারেই গলেছে। লোকটার কান্না দেখে সে নিজেও স্বাভাবিক থাকতে পারেনি। জায়ান এগিয়ে গেল পুতুলের দিকে। পুতুলের মাথার কাছে গিয়ে দাঁড়ালো। পুতুলের হাত আঁকড়ে ধরল নিজের 2 হাত দিয়ে। একজন অ্যাসিস্ট্যান্ট ডক্টর জায়ানকে বাধা দিতে চাইলে ডক্টর নাসরিন তাকে আটকে দিল। মাথা নেড়ে বোঝালো থাক, আটকিও না। কারণ সে নিজেও মনে মনে বলছে বলুক একটু কথা, যদি আর কখনোই কথা বলার সুযোগ না পায়। তাই আর বাধা দিল না। জায়ান কাপা হাতে একবার পুতুলের ফুলো পেট ছুঁয়ে শব্দ করে সেখানে একটা চুমু দিয়ে আবারও মাথা তুলে পুতুলকে দেখল। পুতুলের মুখে হাত দিয়ে ছুঁয়ে দিল। মাথাটা নিচু করে পুতুলের কপালের সাথে কপাল ঠেকিয়ে হালকা হেসে চোখ বন্ধ করে মিহির স্বরে ফিসফিস করে বলল, তোমাকে আমি পাশানে বলি বলে আবার সত্যি সত্যি পাশানের পরিচয় দিও না। মনে রাখো, তুমি ছাড়া আমি নিঃস্ব। কিছুক্ষণ সেভাবেই রইল। এবারে ফুপিয়ে উঠল সে। ফুপিয়ে ফুপিয়ে বলল, যদি আজ তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাও, তবে বুঝবো আমি তোমাকে বুঝতে অক্ষম। আমার খোদা আমাকে আমার জীবনের সব থেকে কঠিন শূন্যতা উপহার দিয়েছে। যদি তুমি আমাকে একা করে চলে যাও, তবে বুঝবো তুমি আমাকে কোনোদিন কেন আজও ভালোবাসোনি। আমি স্বামী হিসেবে ব্যর্থ। আমার ছেলেকে যদি তুমি এতিম করে চলে যাও, তবে বুঝবো আমার সংসারের প্রতি তোমার কোনো মায়া ছিল না। যদি আমাকে নিঃস্ব করে বিদায় নাও, তবে বুঝবো পৃথিবীর তুমি সেই নারী যে তার স্বামীর জীবন হয়েও তাকে জীবন ভিক্ষা দেয়নি। যদি আজ আল্লাহ আমাকে হতাশ করে, তবে জেনে রাখো তোমার খাটিয়া তোলার আগে আমার খাটিয়া গোরস্থানে যাবে। যদি তুমি আজ আমার থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে পরে কেউ আমি তোমাকে ক্ষমা করব না। কারণ তোমার আমার যে বন্ধনকে তুমি ছিন্ন করে যাবে, সে প্রেম মরে গেলেও হারাবে না। আমি আবারও তোমার কাছে দ্বিতীয়বার প্রেমের দাবি নিয়ে যাব। তবে সেই দিন তুমি আমাকে চাইলেও আমি আমার এই ছিন্ন প্রেমের বন্ধনকে আবার ছিন্ন করব। কিন্তু যে প্রেমের বন্ধনে তুমি জড়ে আছো, সে বন্ধন থেকে তুমি কোনো কালেই মুক্তি পাবে না। আজন্ম তুমি এই প্রেম বন্ধনে আটকে থাকবে। তুমি মুক্তি চাইলেও আমি মুক্তি দেব না। তোমার প্রতি আমার অধিকার আছে। আমি স্বামী হিসেবে তোমাকে হুকুম করছি, তুমি সুস্থ হয়ে আমার বুকে ফিরে এসো। বলেই থামলো। গলার স্বর পূর্বের তুলনায় আরো কাঁপছে। তো বসে দমল না। নিজের মনের সমস্ত কথা আজকে বলবে সে। ভালোবাসি তোমাকে। স্বামী হিসেবে আমি তোমার প্রতি সন্তুষ্ট। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, নেই কোনো আক্ষেপ। শুধু একটাই দাবি, তুমি আমাকে শূন্য করে যাবে না। আর যদি চলেও যাও, তবে শুনে রাখো, আমার যে হৃদয়ে তুমি বসবাস করো, সেই স্থান আজন্ম তোমার জন্যই বরাদ্দকৃত। আর কখনো কেউ সে জায়গা দখল করার সুযোগ পাবে না। আমি তোমাকে ওয়াদা করলাম, আমি নামক পুরো উন্মাদ প্রেমিকটাই তোমার দখলে দাখিল করা। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবো তোমাকে স্মরণ করে। আজ কোনো সন্তানের চাওয়া তার নেই। আজ শুধুই তার পুতুলের অপেক্ষায় আছে সে। আবারও কিছু সময় নীরবতা। কেবিনে থাকা প্রত্যেকটি মহিলা ডক্টরগুলো নীরবে কাঁদছে। জাহানের প্রত্যেকটা কথা তাদেরকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। অজান্তে কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে নিজেরাই জানে না। অপলক দৃষ্টিতে চেয়ে আছে জাহানের পানে। আজ যদি মেয়েটা সত্যিই চলে যায়, তবে মেয়েটার অকালেই যে একজন পাগলকে হারালো। একজন ভাগ্যবতী নারী এক জীবন ভরা ভাগ্য নিয়ে দুনিয়া ত্যাগ করবে, যে ভাগ্য পাওয়া হাজারো নারীর স্বপ্ন। জায়ান পুতুলের কপালে খুব যত্ন সহকারে একটা চুমু দিয়ে হিস হিসিয়ে বলল, তোমার আর আমার প্রেমের শুরুতে হারাম থাকলেও হালাল হয়ে তোমাকে নিজের বলে দাবি করছে। একবার যেহেতু তোমার প্রেমে পড়েছে, জীবনের শেষ পর্যন্ত সে প্রেমের সুতায় তুমি বাধা থাকবে। তোমার সাথের এই বন্ধন চিরদিনের জন্য। তোমার আর আমার প্রেমের বন্ধনকে আমি সারা জীবন সম্মান করি। ভালোবাসি আমার প্রেমকে, ভালোবাসি আমার পুতুলকে, আজীবন ভালোবেসে যাব। জায়ান পুতুলকে ছেড়ে সোজা হয়ে উঠে দাঁড়ালো। ডক্টর নাজনীন এগিয়ে এলো জায়ানের কাছে। জায়ানের কাঁধে হাত রাখতেই জায়ান চমকে পেছনে তাকালো। 2 হাত দিয়ে চোখ মুছল। ডক্টর নাজনীন হালকা হেসে বলল,
আমার ডক্টরি কেরিয়ার লাইফে আমি তোমার মতো আর কাউকে দেখিনি যে নিজের স্ত্রীর জন্য এমন পাগলামি করেছে। অনেককেই তো দেখলাম স্ত্রী মারা গেলেও কষ্ট পেলেও চোখ থেকে এক ফোঁটা পানি গড়ায়নি, তবে তোমাকে আমি দেখলাম যে স্ত্রীর অসুস্থতা দেখে কিভাবে পাগলামি করছে। বলেই থামলো। এরপর জায়ানের হাত দুটো আঁকড়ে ধরে মিহি গলায় বলল, তুমি আমার ছেলের মতো, আমিও তোমার মায়ের মতোই, তাই মা হয়ে কথা দিচ্ছি আমার সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে হলেও তোমার পুতুলকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো, যদি আল্লাহ আমাকে নিরাশ না করে তাহলে। যদি আজ আমি ফেল করি তবে আমার আজকের এই ফেলের কাছে সারা জীবনের সাফল্য হেরে যাবে। আমি আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব তোমার পুতুলকে সুস্থ করার। জায়ান ছলছল চোখে চেয়ে রইল কিছুক্ষণ তার দিকে, যেখানে তার নিজ জন্মদাত্রী মা তাকে শূন্য করতে দুবার ভাবেনি, সেখানে অন্য একজন মহিলা তার হাই হতাশ দেখে মায়া করছে। জায়ান নিজেও ডক্টর নাজনীনের হাত আঁকড়ে ধরে বলল, আমি আশায় থাকবো, আপনি আমাকে নিরাশ করবেন না। আল্লাহ ভরসা। জায়ানকে অপারেশন থিয়েটার থেকে বের করে দেওয়া হলো। এরপর শুরু হলো এক যন্ত্রণাদায়ক অপেক্ষা। জায়ান একবার অপারেশন রুমের দরজার কাছে গিয়ে দাঁড়াচ্ছে, তো একবার বেঞ্চিতে গিয়ে বসছে, তবে কিছুতেই তার শান্তি লাগছে না। মনে মনে আল্লাহকে ডাকা ছাড়া এখন আর কোনো উপায় তার জানা নেই।